আলটিমেটলি সেই সময়টা এসে গেল, অর্থাৎ আমরা আলোচনা যে সপ্তাহের জন্য করছি সেই সপ্তাহে সেন্ট্রাল ইলেকশনের রেজাল্ট, এবং সেই বিষয়ে অনেক কিছু তথ্য এবং ছোট ছোট আমার কতগুলো অবজারভেশন আছে সেগুলো চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, এবং টেকনিক্যালসের যেমন আমরা আলোচনা করি সেগুলো এই আলোচনার মধ্যে থাকবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু। আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি টেক টক উইথ শান্তনু সেনে। আপনাদের সবাইকে স্বাগত জানালাম এমন একটা সপ্তাহে যে সপ্তাহটা অত্যন্ত ঘটনাবহুল হতে পারে। যে সপ্তাহটা আলোচনা করব সেটা হচ্ছে 3 তারিখ জুন মাস থেকে 7 তারিখ জুন মাসের মধ্যে। মে মাস শেষ হয়ে গেছে, এক্সপায়ারি হয়ে গেছে, নতুন ক্লিয়ারিং শুরু হয়ে গেছে, এবং সপ্তম দফার ইলেকশন সম্ভবত এখনও চলছে যখন আপনারা দেখছেন, কিংবা শেষ হয়ে গেছে। এক্সিট পোল আসতে পারে। এই সমস্ত নানান দিক চিন্তাভাবনা করে আগামী সপ্তাহের যে বাজার কীরম ধরনের ভোলেটিলিটি দেখাবে, আশা করছি ছোট বড় যারাই লগ্নিকারী আছেন না কেন এবং যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তারা নিশ্চয়ই সেই ফিলটা করতে পেরেছেন। বাজার কিন্তু বন্ধ হয়েছে নিফটির পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে একটু হলেও নেগেটিভ, অর্থাৎ বেয়াররা আপার হ্যান্ডে আছে। যদিও কন্ডিশন যেটা আমি দেখি বা আমরা দেখে আসছি এতদিন ধরে, যেটা আমি আপনাদেরকে দেখাই, সেই কন্ডিশনটা এখনও ফুলফিল হয়নি, তার জন্য আরও একটি দিনের প্রয়োজন। আবার ব্যাংক নিফটির ক্ষেত্রে একটু অন্য ধরনের জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমি আজকে একদম অনুষ্ঠানের শেষে আমার কিছু ছোট ছোট অবজারভেশনগুলোকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, বা কিছু খুঁটিনাটি তথ্য যেটা টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে, আমি ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে, এরকম একটা সময় বাজারের কি সেন্টিমেন্টকে আমি মাথায় রাখবো বা রাখছি সেটা একটু যেমন আলোচনা করব, এবং অন্যান্য দিকগুলো তো তুলে আনবো। সেই জন্য আজকে প্রথমে চলে যাই টেকনিক্যালসের আলোচনা, যে টেকনিক্যালি এখন বাজার কোথায় অবস্থান করছে। তার আগে অবশ্যই বলে রাখি যে আজকে যে টেকনিক্যালসটা আলোচনা করেছি শুধুমাত্র ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে, কারণ উইকলি মান্থলি যেহেতু শেষ হয়ে গেছে, আমার উইকলি মান্থলি নিয়ে আলোচনা করার কথা বা সেটা দেখলে ভালো, কিন্তু যেহেতু এরকম একটা সময় আছে যেটা ইভেন্ট আছে, বিগ ইভেন্ট, সেই জন্য আমি অনুষ্ঠানটাকে ডেইলি চার্টের ওপরে দেখে, অর্থাৎ ইভেন্টের আগে কি ভলিটিলিটি দেখাতে পারে সেটা চিন্তাভাবনা করি আগে, বা দেখি চার্ট কোথায় অবস্থান করছে। নেক্সট উইকে আমরা পূর্ণাঙ্গ যখন সপ্তাহটা শেষ হবে তারপরে বরং উইকলি আর মান্থলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন যাই টেকনিক্যালস অ্যানালিসিসে, যেখানে ডেইলি চার্টের ওপরে নিফটি আর ব্যাংক নিফটির অবস্থান কোথায় সেটা দেখে নিই। আলোচনা করব এই সময়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের কথা। আলোচনা করব 3-6 থেকে 7-6 মধ্যে বাজারের গতিবিধিতে কি ছবি উঠে আসছে 31শে মে ক্লোজিংয়ের পরে। বিশেষ করে এরম একটা সময় যখন আমরা সবাই জানি যে নেক্সট উইক, অর্থাৎ 2 তারিখ যখন ইলেকশন রেজাল্ট বেরোবে, তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু টেকনিক্যালস ওয়েট অফ এভিডেন্স চেঞ্জেস হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে শর্ট টার্মে। ফলে আজকে আমি শুধুমাত্র ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে নিফটি এবং ব্যাংক নিফটির আলোচনাটা করার চেষ্টা করলাম। নেক্সট উইক অর্থাৎ 6 তারিখ 7 তারিখ এই সময়গুলো ক্রস করার পর, উইকলি ক্লোজিং দেবার পর আমি চেষ্টা করব উইক এবং মান্থ, যেহেতু মে মাস বন্ধ হয়ে গেছে তখন পূর্ণাঙ্গ আলোচনা করার সময় থাকবে। বিশেষ করে এই ধরনের ভোলেটিলিটি অপেক্ষা যখন করছে, সেই ভোলেটিলিটিটা চার্টে কি রিফ্লেকশন আসে তার উপরে আমি চিন্তাভাবনা শুরু করব। তো প্রথমে আজকে সময় নষ্ট না করব, কারণ খুব ছোট্টর ওপরে আজকে প্রথম দিকটায় টেকনিক্যালি আপনাদের বলার চেষ্টা করব, তারপরে বিস্তারিত আলোচনা করব অনুষ্ঠানের একদম শেষ পর্বে। টেকনিক্যালি আমার বাঁদিকে যে ছবিটা আপনারা দেখছেন সেটা হচ্ছে নিফটি স্পট, যেটা ডেইলি নিফটি, এবং ডান দিকে ব্যাংকের স্পট ডেইলি। প্রথমে ডেইলি নিফটির ওপরে যদি আমরা পর্যবেক্ষণ করি বা যদি দেখি, তাহলে টেকনিক্যালি আমি যে 13 ডিএম এটা প্লট করেছিলাম, যেটা লাস্ট উইকে আমি যখন অনুষ্ঠান শেষ করেছিলাম বা আলোচনা করেছিলাম, তার মধ্যে এই জায়গাটা ছিল ক্লোজিং। আপনাদের সঙ্গে নিশ্চয়ই ভিডিওটা যদি পুনরায় দেখেন বুঝতে পারবেন যে আমি বলেছিলাম যে 13 ডিএম এর থেকে এই যে টেকনিক্যালি
ক্লোজিংটা হয়েছে এটার দূরত্ব এতটাই বেড়ে গেছে, ফলে নিচের দিকে একটু এলে সেটা একটা সুবিধাজনক অবস্থায় আসতে পারে। মে মাসের এক্সপায়ারি হয়ে গেছে, জুন মাস শুরু হয়ে গেছে, পরপর দুটো ক্লোজিং 13 DM এর নিচে দিয়েছে, যেটা কোনো বিগ ইভেন্টের আগে কখনোই ভালো লক্ষণ নয়। কিন্তু প্রবলেম যেটা তৈরি হয়ে আছে এখনো, যেটা একটা ক্লিয়ার ডিরেকশনের জন্য মার্কেট কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ করেই যাচ্ছে। কারণ দুটো দিন ক্লোজিং হয়ে গেছে, সোমবারের ক্লোজিংটার ফলে আমাদের একটা কনফার্মেশন আসতে পারে যে মার্কেট নেগেটিভ জায়গায় গেল কিনা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো কারণে মার্কেট 13 DM এর উপরে চলে যায় সোমবার, তাহলে এই যে কন্ডিশনটা তৈরি করেছে সেটার আর ফুলফিল হবে না। ফলে সোমবারের ক্লোজিংয়ের এগেনস্টে আমাদের চিন্তাভাবনা শুরু করতে হবে। যদি সোমবারের ক্লোজিং 13 DM এর নিচে আবার দিয়ে দেয়, সেক্ষেত্রে মঙ্গলবার বাজার খোলার সাথে সাথে যে রিয়াকশনটা থাকবে সেটা হচ্ছে ইলেকশনের রেজাল্ট। এবার যেহেতু 13 DM এর নিচে দুদিন পরপর ক্লোজিং হয়ে গেছে, অর্থাৎ মার্কেটে স্মার্ট ট্রেডার বা স্মার্ট মানি এক্সপেক্ট করছে মার্কেটে একটু নেগেটিভ চিন্তাভাবনা বেশি আছে, বা তারা একটু বেশি নেগেটিভ চিন্তাভাবনা করছে। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে, যেটা বিগত 20 বছরের হিস্ট্রিতে প্রায় এরকম জায়গায় তৈরি হয়নি, আমি এই কথাটা বলতে পারি, কারণ কত সংখ্যায় আলোচনাটা বিস্তারিত করেছি, আপনারা একটু দেখলে হয়তো বুঝতে পারবেন। একটাই ক্লু থাকছে, সেটা হচ্ছে সোমবারের ক্লোজিং কোথায় হয়। বর্তমানে নিফটির 13 DM এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে 22,628। সোমবারে হয়তো একটু পরিবর্তন হতে পারে, মানে ভ্যালুটা। সেক্ষেত্রে আপনাদের পুনরায় কিন্তু 13 DM এর ভ্যালুটা চেক করতে হবে, সিম্পল। যদি ওপরে না থাকে, যেহেতু দুটো ক্লোজিং নিচে হয়ে গেছে, নিচের সম্ভাবনাটা যখন একটু বেশি দেখা যাচ্ছে, যদি নিচে থাকে তাহলে কিন্তু আমাদের চিন্তাভাবনা রাখতে হবে যে আগামী সময়ে বাজার একটু নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কোনো ক্রমে যদি 13 DM এর উপরে থাকে ক্লোজিং, তাহলে আবার একটা সেই পজিটিভ ক্লোজিং দিলেও পরপর 3টে ক্লোজিং পাচ্ছি না আমরা। ফলে সেক্ষেত্রেও আমাদের চিন্তাভাবনা থাকবে যে মার্কেট হয়তো কিছুটা পজিটিভ জায়গায় দিল, মঙ্গলবার দিন কোনো কারণে যদি বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে কোনো একটা লেভেলস, সেই লেভেলস নিয়ে আমি আজকে আলোচনা করতে একদমই নারাজ, বিশেষ করে এই পরিস্থিতিতে। সেখানে গিয়ে একটু আপার এন্ডে অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে ট্রেডিং ব্যান্ডের ভেতরে এতটা দিন ছিল, যেটা ভাঙবে কি ভাঙবে না তার অপেক্ষা আমাদের এখনো করতে হচ্ছে বা করতে হবে, বিশেষ করে এরম বিগ ইভেন্টের আগে। অর্থাৎ খুব ইনডিসিশনে দাঁড়িয়ে বাজার বন্ধ হয়েছে নেগেটিভ বায়াসে শেষ শুক্রবারে ইলেকশনের আগে। নিচের দিকে অবভিয়াসলি যদি কোনো কারণে স্লিপ হয়, তাহলে যে স্পেসগুলো থাকছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। রাউন্ড নাম্বার এখানে একটা 22,000-এর আশপাশে আছে, তারপরের যে উইথটা থাকছে সেটা হচ্ছে 21,800, মানে 21,777, যেটা এইখানে আছে। ফলে এই সমস্ত জায়গার কিন্তু চিন্তাভাবনা আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু বিগ ইভেন্ট, তার নিচে কি বাজার যেতে পারে না? হ্যাঁ, ডেফিনেটলি যেতে পারে। সেই কারণে প্রবাবল এরিয়া যদি আমরা দেখি যে টেকনিক্যালি কোথায় সাপোর্ট আছে, সেই জায়গাগুলো যথাক্রমে যদি এক্স্যাক্ট ফিগারটা দেখেন, তাহলে এই যে ক্যান্ডেলটার হাইটা ছিল, ডোজির হাইটা, অর্থাৎ 20,950, এবং এইখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছে তার উপরে 20,290, এই জায়গাগুলো হচ্ছে টেকনিক্যালি ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া। আসবে কি আসবে না আমি সে বিষয়ে একবারও আপনাদের সাথে আহ, বলছি না যেটা আসার সম্ভাবনা আছে বা আসতে পারে। বাজার সেই সময় যে রিয়াকশন করবে সেই সময় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে, কারণ যেহেতু কোনো ক্লিয়ার ডিরেকশন আমরা এখনো পর্যন্ত পাইনি। প্রক্ষান্তরে যদি কোনো কারণে কিছু পজিটিভ সারপ্রাইজ হয় আর বাজার যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, এবং প্রিভিয়াস যে টপ আছে সেটা হচ্ছে 23,110 স্পটের, যদি ভেঙে উপরের দিকে যায়, যেটা সম্ভাবনা থাকছে, সামনের যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে 23,500। তারপরে অবভিয়াসলি যেহেতু বাজার এই জায়গাটা ক্রস করলে একটা স্পেস থাকবে ওপরের দিকে, আপওয়ার্ড ট্রেন্ডেই এখনো আছে, ইন্টারমিডিয়েট টার্মে, শর্ট টার্মে একটা কোয়েশ্চেন মার্ক এসছে। ফলে 23,500-এ দাঁড়াবে না তারও ওপরে যাবে, সেটা তো সেই সময় আবার ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে হবে। ফলে একটা লার্জ ভোলাটিলিটির জন্য আমরা অপেক্ষা করছি, সেটাও একটা ট্রেডিং ব্যান্ডের মতো থাকা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো বিশেষ আর কিছু দেখানোর নেই, নেগেটিভ বায়াসে বন্ধ হয়েছে শুক্রবারের পর। সোমবারের ক্লোজিং আমাদের জন্য
ওয়েট করছে এবং সেটাই আমাদেরকে মেন দিশা দেখার একটা ইঙ্গিত দিতে পারে। ব্যাংক নিফটি একটু উল্টো। উল্টো এই কারণে বলছি, যেখানে নিফটি 13 ডিএমএ ভেঙে বন্ধ হয়েছে, সেখানে ব্যাংক নিফটি হামহাউ 13 ডিএমএটা ম্যানেজ করেছে, ক্লোজ করে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, ব্যাংক নিফটি যেটা ইন্টারেস্টিং পার্ট হয়েছে সেটা হচ্ছে কনজিকিউটিভ 3টে ক্লোজিং হয়েছে, কিন্তু তার হাইয়েস্ট হাইটা ভেঙে এগোয়নি। ফলে এখানেও আমরা পজিটিভ যে ট্রিগারটা, সেটা এখনো পর্যন্ত হতে বাকি আছে। সেটা ট্রিগার হতে গেলে 49,688 মানে 49,700-এর ওপরে ব্যাংক নিফটিকে যেতে হবে। কোনো কারণে, যেহেতু নিফটি একটু নেগেটিভ, মার্কেটের সেন্স এখনো পর্যন্ত স্মার্ট মানি বা স্মার্ট ট্রেডাররা অ্যাজ পার দ্য মুভিং অ্যাভারেজ ইজ কনসার্ন, তারা নেগেটিভ ভাবছে, সেখানে ব্যাংক নিফটি পজিটিভ। মানে কতটা কনফিউজিং ব্যাপার। হ্যাঁ, যদি কোনো কারণে কোনো পজিটিভ সারপ্রাইজ হয় নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রথম যে এফেক্টটা পড়বে, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ব্যাংক নিফটির ওপরে থ্রাস্টটা একটু বেশি পড়লেও পড়তে পারে, বিকজ 13 ডিএম এর ওপরে মেনটেইন করছে, ট্রিগার হয়নি। সোমবার হবে না মঙ্গলবার হবে, নাকি সোমবার নিচে ক্লোজিং দিয়ে দেবে, ফলে এই কন্ডিশনটা তখন আবার ব্রেক করে যাবে, এগুলো কিন্তু দেখার বিষয় থাকবে। ফলে ভেরি কনফিউজিং জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দুটো ইন্ডেক্সের ক্ষেত্রে, বিশেষ করে নিফটি আর ব্যাংক নিফটি। ফলে সিদ্ধান্ত নেবার জায়গা এখানে আমরা ক্লিয়ার কাট কিছু পাচ্ছি না, যতক্ষণ না ব্রেকআউট বা ব্রেকডাউন হয়। ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন আমার মনে হয় বিগত 25 বছরের মধ্যে। তাই সোমবারের ক্লোজিং আমাদেরকে অপেক্ষায় রাখবে। এই ছিল আজকে আমার নিফটির আলোচনা, বা ব্যাংক নিফটির ওপরে কি অবস্থান করে আছে 13 ডিএম-এর পরিপ্রেক্ষিতে। বিস্তারিত পরে আমরা আলোচনা করব সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে, এবং একেবারে শেষে আমার পার্সোনাল কিছু অবজারভেশন আছে, সেগুলো আমি একটু চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা করার জন্য। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আশা করছি নিফটি আর ব্যাংক নিফটির আলোচনার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাজার বা সূচক দুটো কোন দিকে দাঁড়িয়ে আছে বা কীরম জায়গায় দাঁড়িয়ে আছে। এবার সময় নষ্ট করবো না, যাই সাপোর্ট রেজিস্ট্যান্সের উইক টু উইকের পরিপ্রেক্ষিতে। আজকে যে তিনটি স্টকের উপরে আলোচনা করব, রেয়ার সিচুয়েশন, সেই জন্য আমি ফ্রন্ট লাইনের ওপর অবশ্যই আপনারা ফোকাস করবেন। আমি বারবার বলার চেষ্টা করছি, এই তিনটে স্টকের টেকনিক্যালসটাকে আরও ভালো করে দেখতে হবে। আপনারা যারা টেকনিক্যালস চর্চা করেন বা ফান্ডামেন্টালস চর্চা করেন, আমার এটা একটা ইনপুট, কোনোভাবেই এটাকে রেকমেন্ডেশন ভাববেন না। মান্থলি ক্লোজিং হয়ে গেছে, উইকলি ক্লোজিং হয়ে গেছে, এবং যেহেতু এরকম একটা ভোলেটাইল সিচুয়েশানে যদি এই ধরনের স্টকের কি মুভমেন্ট হয়, সেটা পরবর্তী সময় এরম ধরনের ইভেন্ট যখন আবার আসবে, অর্থাৎ বিগ ইভেন্ট যখন আসবে, এই ধরনের কন্ডিশন থাকলে স্টকের মুভমেন্ট বা মোমেন্টাম কোন দিকে এগিয়ে যায় বা সেটার পরিপ্রেক্ষিতে আমরা কি চিন্তাভাবনা করতে পারি, সেগুলো কিন্তু এই সময়ের এই শিক্ষা থেকে আমরা পেতে পারি। তাই আজকে তিনটি স্টকের আলোচনা করলাম, যেটা টেকনিক্যালসের ছোট ছোট প্রয়োগ করেছি খুব সিম্পল ওয়েতে, কারণ আজকে বিশেষ আলোচনা করার জায়গাই নয় চার্টের, বিশেষ করে স্টকের ওপরে, রাদার ফ্রন্টলাইনের ওপর ফোকাস করাটা বোধহয় ভালো হবে। তবুও তার মধ্যে আমি তিনটি স্টক আলোচনা করলাম, মাথায় রাখবেন এই ওয়েট অফ এভিডেন্সগুলো। আপনারাও অনেক কিছু আরও দেখতে পারেন, সেগুলোও দেখবেন। চলুন যাই তিনটি টেকনিক্যালস আলোচনায়। আজকে যে তিনটি টেকনিক্যালসের একটু ছোঁয়া লাগিয়ে চেষ্টা করব আলোচনা করার জন্য। তিনটি স্টকেরই নাম আমি লিখিনি, প্রথমে বলছি, পরে আবার রিপিট করে দেবো। তিনটি স্টক যথাক্রমে ইমামি লিমিটেড, জেকে পেপার এবং ওরিয়েন্ট ইলেকট্রিক। ফ্রন্টলাইনের দিকে অবশ্যই ফোকাস রাখবেন, সঙ্গে এইরকম তিনটি স্টক যেটা আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন যে টেকনিক্যালি তারা কোথায় অবস্থান করছে এরকম একটা নেগেটিভ মার্কেটের বায়াস। ইমামির চার্টটা যদি দেখেন, তাহলে এটা উইকলি চার্ট, যদিও মান্থলি ক্লোজিং হয়ে গেছে, আমি মান্থলি এক্ষুনি কনভার্ট করাচ্ছি না। উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, তাহলে প্রিভিয়াস যে টপটা আছে তার ঠিক একটু নিচে
মান্থলি অ্যাজ ওয়েল অ্যাজ উইকলি ক্লোজিং হয়েছে। টেকনিক্যালি একটু স্ট্রং ট্রেন্ডে আছে, সামনের দিকে একটু রেজিস্ট্যান্স যেটা প্রিভিয়াস টপ আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এইখানটা হচ্ছে প্রিভিয়াস টপ, এখানে একটা ডাবল টপ কন্ডিশন হয়ে আছে রাফলি অ্যারাউন্ড 670 থেকে 680 টাকা উইথ ফিল্টার। ফলে কোনো কারণে এর ওপরে যাওয়া বা ক্লোজিং দেওয়া একটু মোমেন্টাম ক্রিয়েট করতে পারে ইমামি লিমিটেড। নিচের দিকে যেভাবে স্টক প্রাইস বেড়েছে লাগাতার, তাতে কোনো কারণে যদি প্রথম সাপোর্টটা আমরা হিসেব করি তাহলে সেটা হচ্ছে 500 থেকে 510, এটা হচ্ছে প্রথম সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট যেটা থাকবে সেটা হচ্ছে এইটা একটা মাল্টিপল জায়গা, সেটা হচ্ছে আবার প্রায় 100 টাকা নিচে, সেটা হচ্ছে 420 থেকে 430 টাকা জোন। ফলে আগামী সময়ে আমি এই স্টকটি আমার রেডারে রাখবো, ইমামি লিমিটেড। টেকনিক্যালি কি ডেভেলপমেন্ট হচ্ছে বা মুভিং অ্যাভারেজের কি অবস্থান হচ্ছে, এই ভোলাটিলিটির পরে অন্যান্য ইন্ডিকেটরগুলো কি তৈরি হচ্ছে, অবস্থানগত কি দিক পরিবর্তন হলো, সেটা অবশ্যই নেক্সট উইক অনওয়ার্ড কিন্তু আমাদের বিচার বিবেচনা করতে হবে। নেক্সট স্টক জেকে পেপার। যদি টেকনিক্যালি আমরা দেখি এই চার্টটা, তাহলে একটা আপ ট্রেন্ডের মধ্যে একটা ট্রেডিং ব্যান্ডে অনেকদিন দাঁড়িয়ে আছে। নিচে খুব স্ট্রং সাপোর্ট এরিয়া হচ্ছে 270 থেকে 280, ওপরের দিকের এখানেও একটা ট্রিপল টপ টাইপ কন্ডিশন হয়ে আছে অ্যারাউন্ড 450 প্লাস। এক্সাক্ট ফিগারটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 452 উইথ ফিল্টার 460। আইদার ওর সাইডের ব্রেকডাউন অর ব্রেকআউট, মানে ব্রেকআউট স্টকের মোমেন্টাম বাড়ানোর ক্ষমতা রাখে এই স্টকটি, অর্থাৎ ওপরের দিকে 460-এর উপর ক্লোজিং স্টক পজিটিভ জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যান্য জিনিসগুলো আপনাদের বিবেচনা করতে হবে। নিচের দিকে স্টকটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, নিচেও খুব স্ট্রং সাপোর্ট এরিয়া আছে 270 থেকে 280 টাকার এই জোনটা। ফলে এরকম একটা ভোলেটিলিটির সময় এই ধরনের স্টকগুলো কি বিহেভিয়ার করে সেটা কিন্তু একটা সময়ের পরিপ্রেক্ষিতে একটা পরীক্ষিত ব্যাপার আমাদের করবে। সেই পরীক্ষাটায় কিভাবে এই স্টকগুলো পার হয় সেটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স করার জন্য এই স্টকগুলো আপনারা রেডার লিস্টে রাখতে পারেন। ফাইনাল স্টক আজকে টেকনিক্যালি আলোচনা করব, সেটা হচ্ছে ওরিয়েন্ট ইলেকট্রিক। ওপরে 390 থেকে 400 টাকা থেকে সেল অফ, একটা খুব স্ট্রং সাপোর্ট এরিয়ার আশপাশে এসে পৌঁছে গেছে, অর্থাৎ নিচে 190 থেকে 170 টাকা, যেখান থেকে বাউন্স ব্যাক করে বর্তমানে ক্লোজিং এসছে 240 টাকার আশপাশে। অ্যাজ পার দ্য ক্লোজিং চার্ট ইজ কনসার্ন 226 টাকা। মাল্টিপল টপ এরিয়া 240 থেকে 250, আবার এখানে একটা মাল্টিপল টপ এরিয়া আছে 280 থেকে 290। ফলে এখান থেকে স্টক প্রাইস বেরোতে পারে কিনা, অর্থাৎ পুল ব্যাক র্যালি করতে পারে কিনা, সেটা যেমন দেখানীয় লক্ষণীয়, সেরকম এই ভোলাটিলিতে এই স্ট্রং সাপোর্ট এরিয়াকে বাঁচায় কি বাঁচায় না সেটাও কিন্তু দেখার বিষয়। তাই এই তিনটি স্টক আপনাদের সাথে আমি শেয়ার করলাম। রিকোয়েস্ট করছি যে আপনারা টেকনিক্যাল চার্টসগুলো পর্যবেক্ষণ করুন, এদের ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখুন, এবং এই ভোলাটিলিটিতে এরা কি বিহেভিয়ার করে ফ্রন্টলাইন স্টকের সাথে সেটাও কিন্তু দেখার বিষয়। স্টকগুলি যথাক্রমে ইমামি লিমিটেড, জেকে পেপার এবং ওরিয়েন্ট ইলেকট্রিক, কোনোটাই বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। এবারের অধ্যায় ব্রেকআউট স্টক। এবারে অবশ্যই বাজারের মতিগতি একটু অন্য ধরনের ছিল, তাতেও মোটামুটি খান 11 বাংলায় এবং খান 11 হিন্দিতে আমি মোটামুটি বাঁচতে পেরেছি। যে সমস্ত স্টকের উইক টু উইকের ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে একটু মনে হয়েছে যে টেকনিক্যালি এটা ব্রেকআউটের পর্যায়ে আছে, বাকি অন্যান্য জিনিসগুলো আমাদের চেক করতে হবে। সেইগুলোর জন্য যে ইনপুটটা আমি দিচ্ছি, অর্থাৎ আজকে 11টি ব্রেকআউট স্টক বাংলায় থাকছে, পরবর্তী সংখ্যায় অর্থাৎ হিন্দিতেও থাকবে 11টি স্টক, অর্থাৎ মিস করবেন না। দেখুন এদের মধ্যে অনেক স্টকের টেকনিক্যালস অবস্থান যথেষ্ট ভালো জায়গায় আছে। শেষ পর্যায়ে আজকে একটু এইখানে আপনাদের সঙ্গে আমার একটু সময় নেব, অর্থাৎ একটু দীর্ঘায়িত করব। আশা করছি এতক্ষণে আপনারা বিভিন্ন ধরনের চার্ট এবং বাজারের পারিপার্শ্বিক যে সমস্ত নিউজ বা অন্যান্য জায়গার যে সমস্ত খবরাখবর আপনারা পেয়েছেন, তাতে মোটামুটি ভাবনা আপনারা একটা অবগত হয়েছেন যে বাজার কোথায় দাঁড়িয়ে আছে।
খুব সিম্পল যদি চিন্তাভাবনা করা যায়, যেহেতু বাজার ইন্ডেক্স মার্কেটের পরিপ্রেক্ষিতে সূচক নিফটি একটা ইনডিসিশনে দাঁড়িয়ে আছে, আমি যতটুকু চিন্তাভাবনা করি, তো এরকম একটা ইনডিসিশনে দাঁড়িয়ে থাকলে, ইনডিসিশন ইন দ্যাট সেন্স আমরা এখনও কোনো ক্লিয়ার কাট ডিরেকশন পাইনি। 13 DM এর নিচে কনজিকিউটিভ 3টে ক্লোজিং হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে মাত্র 2টো, আরও একটি দরকার, যার জন্য আমাদের সোমবার অপেক্ষা করতে হবে। ফলে এক্সিট পোলের কি ওপিনিয়ন আছে সেটাকে মাথায় রেখে বাজার খুলবে, এবং সোমবারের যতক্ষণ না ক্লোজিং হচ্ছে আমরা বুঝতে পারছি না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবার ধরুন কন্ডিশন 1, সোমবারের ক্লোজিংটা 13 DM এর নিচেই দিল। 13 DM এর ভ্যালু আপনারা এখন বুঝতে পেরে গেছেন, বাড়িতেও চেক করে নিতে পারবেন। তাহলে 3 দিনের ক্লোজিং হয়ে গেল। মঙ্গলবার যখন বাজার খুলবে তখন কিন্তু রেজাল্টের অনেকটা কিউ আমরা পেয়ে যাব, অর্থাৎ ইলেকশন রেজাল্ট। ফলে মার্কেট ট্রেন্ড কিন্তু নয় গ্যাপ আপ নয় গ্যাপ ডাউনে খুলবে। ফলে 3 দিনের লোয়েস্ট লো যেটা তৈরি হবে সেটা না ভাঙলে আমরা নেগেটিভ চিন্তাভাবনা করতে পারি না। এখন সেটা মঙ্গলবার কোন দিকে যাবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যেহেতু পরপর 2টো ক্লোজিং এরকম ওপরে থাকার পর এরকম একটা বিগ ইভেন্টের আগে নিচে, ফলে বায়াসনেসটা একটু নেগেটিভ দিকেই থাকছে। অর্থাৎ ইন্টেলিজেন্ট বা স্মার্ট মানিরা মনে করছেন মার্কেট কিন্তু একটু নেগেটিভ বায়াসে দাঁড়িয়ে গেল বা আছেন, বা যারা চিন্তা করছেন। যদি কোনো কারণে সোমবার 13 DM এর ওপরে ক্লোজিং দিল, তাতেও কিন্তু কন্ডিশন ফুলফিল হলো না। অর্থাৎ একটা ক্লোজিং দেওয়া মানে বাজার হয়তো একটু পজিটিভ কিউ দিল, কিন্তু এই পজিটিভ কিউয়ের ফলে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। ফলে আমরা যারা ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় ট্রেড এক্সিকিউট করি, কিংবা ইন্ডেক্সকে চিন্তাভাবনা করে বিভিন্ন স্টকের ওপর দেখি, 13 DM এর ওপরে ক্লোজিং দেওয়া সত্ত্বেও কিন্তু আমি কোনো জায়গায় আসতে পারছি না। কিন্তু যেটা প্রয়োজন মাথায় যদি থাকে, কি কি কন্ডিশন হতে পারে, মানে ধরুন আমি এক্সট্রিম কন্ডিশন ধরছি, কারণ রেজাল্ট আউটকামের পরে মার্কেট যে ভোলেটিলিটি দেখাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা যারা ভিক্স নিয়ে চিন্তাভাবনা করেন তারা জানেন, হঠাৎ কোনো কারণে যদি ভিক্স কমে যায় সেক্ষেত্রে কিন্তু যে প্রিমিয়ামগুলো এখন চলছে, মানে আই মিন টু সে অপশনস মার্কেটে, ডেরিভেটিভ মার্কেটে, সেখানে কিন্তু হঠাৎ করে প্রিমিয়ামটা না বাড়া কমার দিকে চলে যেতে পারে। অর্থাৎ যেটা মনে হচ্ছিল অনেকটা বাড়া কম হবে সেটা নাও হতে পারে। ফলে এতগুলো চিন্তা মাথায় রাখতে হচ্ছে। এবার কন্ডিশনগুলো যদি অন্যভাবে দেখি, অন্যভাবে বলতে যদি সিকোয়েন্স অনুযায়ী দেখি, ধরুন 2004 মার্কেট ভাবছিল এক, মার্কেটে এলো আর এক জিনিস, তার ফলে বাজার রিয়্যাক্ট করলো এবং প্রচণ্ডভাবে বাজার পড়লো। কিন্তু তাতে হলো কি, মার্কেট কিন্তু সাস্টেন করেনি নিচে। মার্কেট ধীরে ধীরে তার মতিগতি পরিবর্তন করতে থাকে, সময় লেগেছে, কিন্তু এই সুযোগে যারা ইনভেস্টমেন্টটা করে ফেলেছিলেন, টেকনিক্যালস লেভেল দেখেই হোক কিংবা তাদের বিভিন্ন কনভিকশন দেখেই হোক, বিভিন্ন স্টক কিংবা ফ্রন্টলাইনে যে সমস্ত স্টকগুলো জলের দামে পাওয়া যাচ্ছিল, মার্কেট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটাকে মেনটেন করে। ফলে এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কোনোটাই চিরস্থায়ী তো নয়। অর্থাৎ ওপরের দিকে গেলেও বাজার যেমন টিকবে না বলে মনে হচ্ছে, যে বাজার একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে যাবে, হয়তো একটা খুব জোর হয়তো উপরে চালিয়ে দিল, দেখবেন বাজার ওখানে হয়তো নাও দাঁড়ানোর সম্ভাবনা আছে, যেহেতু নেগেটিভ বায়াস, এবং সোমবার দিন যদি পজিটিভ ক্লোজিং দেয় সেই কিউটা নিয়ে চলতে পারে। এটা আমি নিফটির ক্ষেত্রে বলছি। ফলে ওপরের দিকেও কিন্তু আমাদের সাবধানতা থাকতে হবে। তার জন্য যেটা লক্ষ্য সেটা হচ্ছে, যদি আপনার এরকম কোনো পোর্টফোলিওতে খুব ভালো পয়সা আসছে, প্রফিট আসছে, খুব যদি সেই স্টক লাফিয়ে যায়, তাহলে সেখানে একটা প্রফিট বুকিং করতে পারেন আপনার সিদ্ধান্ত অনুযায়ী। সেটা XY যে কোনো স্টকই হতে পারে। আবার যদি খুব অতিরিক্ত বাজার পড়ে যায়, যদি হাতে আপনার ক্যাশ থাকে, ক্যাশ ইন হ্যান্ড থাকেন, আগের থেকে লিকুইড করে থাকেন, তাহলে সেখানে আপনি আপনার পোর্টফোলিও বিল্ড আপের জন্য লং টার্মে চিন্তাভাবনা করতে পারেন। শর্ট টার্মে যারা করছেন তাদের জন্য ভোলেটিলিটি কাজে লাগাতে পারেন, তারা তাদের মতো চিন্তাভাবনায় কিন্তু এগোতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো কারণে কোনোটাই হলো না, একটা দোদুল্যমান অবস্থায় বাজার উপরে একটু নিচে উপরে থেকে যায়, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম রয়ে যাবে যারা বিশেষ করে ডেরিভেটিভে আছেন। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মার্কেটের নানান দিক চিন্তাভাবনা করে আগামী সময় কিন্তু আমাদের পা ফেলতে হবে। এই সময়টা কেটে যাওয়ার পর কিন্তু এটা বেশি দিন হবে না, দেখবেন একটা নতুন কিউ তৈরি হচ্ছে, যেটা অলরেডি তৈরি হতে শুরু করেছে। সেটা হচ্ছে, যেই আসুক না কেন, নেক্সট বাজেটটায় কি হবে, এইটা হচ্ছে আর একটা মজার জিনিস। বাজেট কে পেশ করবেন আর মন্ত্রিসভা কীরকম তৈরি হবে, এইসব নিয়ে তৈরি হবে চিন্তাভাবনা। ফলে এইটা কিন্তু আর একটা দিক যেখানেও আমাদের আবার চিন্তাভাবনা রাখতে হতে পারে। এটাও একটা দিক থেকে মাথায় আপনাদের মনে রাখতে হবে। ফলে আমার ব্যক্তিগতভাবে কোথাও মনে হয়েছে, ফলে এই যে
বাজেট নিয়ে আবার চিন্তাভাবনা শুরু হবে যে বাজেট কে পেশ করবেন, কে আসবেন, তারপরে দেখবেন ইউএস ইলেকশনের এগুলো কোইন্সিডেন্টের মধ্যে দিয়ে আসবে, এগুলো বাজারের অঙ্গ। অর্থাৎ যারা মনে করছেন যে এই রেজাল্টের ফলে বাজারে একটা ব্যাপক পরিবর্তন হবে, আমার মনে হয় না। আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন, আমি ভুলও হতে পারি। আমি আবারও বলছি, আমি তো সব জানি না, যতটুকু অভিজ্ঞতা করেছি। তবে এইটুকু বলতে পারি, এই 25 বছরের মধ্যে এইটা একটা প্রথম অকেশান আমার কাছে মনে হচ্ছে যেখানে খুব ডাইসি কন্ডিশানে বাজার দাঁড়িয়ে আছে। নিচের সাপোর্ট রেজিস্ট্যান্স যেমন, মানে সাপোর্ট অনেকটা দূরে দূরে থাকতে পারে, আপনাদের ক্যালকুলেশন করে নেবেন, আপনারা ইন্ডেক্স নিয়ে যারা চর্চা করেন সেটা যেমন করবেন, সেরকম উপরে রেজিস্ট্যান্সগুলো একটু দেখে রাখবেন, ওয়াইড রেঞ্জের ভলিটিলিটি যদি হয়। এটা তো গেল ইন্ডেক্সে নিফটির কথা। ব্যাঙ্ক ইন্ডেক্সটা খুব ইন্টারেস্টিং। আমি জানি না কি হচ্ছে ব্যাঙ্কিংয়ের মধ্যে, বাট যে ধরনের ক্লোজিং আছে, মজার ব্যাপার হচ্ছে ব্যাঙ্ক ইন্ডেক্সটা কিন্তু 13 DMএর ওপর মেনটেন করেছে, কিন্তু হাইয়েস্ট হাইটা ক্রস করেনি, আবার মেনটেন করেছে। ফলে কোনো কারণে যদি ধরুন কোনো ধরনের পজিটিভ কিছু আসে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি ব্যাঙ্কিং ইন্ডেক্সটাকে একটু বেশি প্রেফার করবো এবং সেটাকে বেশি নজর দেব, পজিটিভ ভিউ যদি হয়। আর যদি নেগেটিভ ভিউ হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স পয়েন্ট অফ ভিউ থেকে নিফটির ওপরে চাপটা একটু বেশি থাকবে, বেয়ারদের গ্রিপটা একটু বেশি থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে এই দুটি ইন্ডেক্স দেখে মনে হয়েছে। রিগার্ডিং পোর্টফোলিও বিল্ড আপ, আমি আবার বলছি, প্যানিক করবেন না। মানে যখন প্যানিক লাইক সিচুয়েশান বাজারে হয়তো সার্কিট হয়ে যাচ্ছে, কি হচ্ছে, কি হবে সেটা তো আমরা কেউই জানি না, কিন্তু যদি প্রিডিটারমাইন্ড একটু মাথায় রাখেন, প্যানিকে অত্যধিক চাপ নেবেন না, পোর্টফোলিও বিল্ড আপের দিকে চিন্তাভাবনা করাটা বোধহয় আমার মেন লক্ষ্য হওয়া উচিত আগামী 2-3 বছরের পরিপ্রেক্ষিতে। 1-2 মাসের পর না এইসব ঘটনা কেউ মনে রাখবে না, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পরবর্তী সরকারে যেই আসুক, সেটা যিনি আছেন বা যিনি আসবেন, আমার মনে হয় না খুব একটা আমাদের অর্থনৈতিক যে কাঠামো আছে বা যে প্রোগ্রেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার বিশাল কিছু রদবদল হবে। ফলে ইনিশিয়াল রিঅ্যাকশনটা মাথায় রাখবেন আর প্যানিক করবেন না, এইটা হচ্ছে ব্যাপার। আর অবভিয়াসলি এরকম একটা সময় আমিও কনসেন্ট্রেশন করব বাজারের মধ্যে, চেষ্টা করব নেক্সট উইকে আরেকটু চার্ট ডেভেলপমেন্ট হয়ে যাবে, উইক এবং অ্যাজ ওয়েল অ্যাজ মান্থ, তখন আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরই মাঝখানে বলে রাখি, কেউ হয়তো আমাকে মেসেজ করেন বা ইমেল করেন বা কমেন্ট সেকশানে লেখেন কোনো স্টকের ভিউ নিয়ে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে প্রত্যেকবারই বলেছি, আমি খুব একটা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি খুব বেশি হলে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করি, কিন্তু সেটাও আমার কাছে কিন্তু না সময়ের পরিপ্রেক্ষিতে। অনেকে হয়তো 2-3 মাসও বলে রেখেছেন, আমি মিস করে গেছি, সেই জন্য আমি কোনো কমিটেড নয়। কেউ হয়তো ভাবছেন যে লিখে দিলেন যে 1 সপ্তাহ হয়ে গেছে আপনার উত্তর পাইনি কী স্টক। আসলে এক তো বিএসসি স্টক আমি ট্র্যাক করি না, যদি কোনো সেটা বিএসসি স্টক হয়ে থাকে আমি ট্র্যাকই করি না, সেটাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করার জন্য সেই সময়টা আমার বিএসসির ওপরে দিতে হবে, মানে বিএসসি যদিও চার্ট দেখাটা ওই সময়ের জন্য আধা ঘন্টা তো মিনিমাম টাইম দিতে হবে, কিন্তু অন্যান্য কাজের পর আর এরকম একটা সময় আমি হয়তো একটু লেট অ্যান্সার করতে পারি। আর আপনাদের প্রশ্নপত্র একসাথে নিয়ে কোনো সময় আলোচনা করব, বিশেষ করে এই সময়টা আমার মনে হয় সেই স্টকের কী গতি প্রকৃতি আছে না আছে এগুলো না আলোচনা করলেই বোধহয় বেটার, কারণ এখন ওভারঅল মার্কেট সেন্টিমেন্টটা আগে। মার্কেট যদি সেন্টিমেন্টালি ঠিকঠাক হয়, দেখবেন আপনার আমার সমস্ত স্টক এদিক ওদিক ঘুরে ঘাড়ে ঠিকঠাক হবে। লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যারা মিউচুয়াল ফান্ড এসআইপি করেন। দেখুন, এসআইপি যখন করেন, খুব কমন অ্যান্সার, আমি মিউচুয়াল ফান্ড বিশেষজ্ঞ নয়, কিন্তু কমন বুদ্ধি যদি অ্যাপ্লাই করেন, যদি বাজার বাড়তেই থাকে, আপনি প্রত্যেক মাসে 1 টাকা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আপনার ইউনিটের পরিমাণ কিন্তু কমবে, আর আপনার অ্যাভারেজ আউট কিন্তু হচ্ছে না, সবই হচ্ছে হায়ার এন্ডে। লেটস বেটার যদি বাজার কোনো কারণে ক্র্যাক করে এবং সেখানে যদি 2-3 মাস 3 মাস কি 6 মাস যদি কনসলিডেশন হয়, তারপর যদি বাজার বাড়ে, সেখানে যে আপনার ইউনিটটা জোগাড় হবে, তার যে অ্যাভারেজ আউটটা হবে যখন বাজার বাড়বে, সেটা বোধহয় আর একটু ডিসেন্ট হওয়া উচিত। এটা আমার কমন সেন্সে বলছি, আপনারা একটু বিচার বিবেচনা করবেন, আপনাদের যারা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার আছে তাদের সাথে একটু কথাবার্তা বলবেন, তারাও হয়তো আরও ভালো আপনাদেরকে গাইডেন্স দিতে পারে। তো দেখা যাক, বেয়ারের পাল্লা একটু ভারী ইন্ডেক্সের নিফটির ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে বুলেদের সামান্য হলেও পাল্লা ভারী।
এই দুটো কন্ট্রাডিকশানের জন্যই আমার কোথাও যেন মনে হচ্ছে বাজার একটা ট্রেডিং ব্যান্ডেই হয়তো দাঁড়িয়ে যেতে পারে। সেই ব্যান্ডটা একটু ওয়াইল্ড হতে পারে, মানে বড় সড়ো। আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছিলাম 1000 পয়েন্টের একটা রেঞ্জ তৈরি হতে পারে, সেটা সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে দাঁড়াচ্ছে। তো এইটুকুই ছিল আমার ইনপুট, যৎসামান্য যতটুকু মাথায় মনে করে করতে পারছি, কারণ আজকে ফ্রাইডের বাজার ডেটা নিয়েই আপনাদের সাথে করছি। অন্যান্য চারিপাশে প্রচুর কাজ ফাজ ছিল, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, দাঁড়িয়েও ঘাঁটতে পারিনি, কিছু মনে করবেন না, একটু অগোছালো হয়ে আছে। সব শেষে আমি আরও একবার থ্যাঙ্কস দেবো প্রশান্তকে। প্রশান্ত আমাকে এরকম একটা গিফট করে পাঠিয়েছে আমার অ্যানিভার্সারিতে। ও আমার ছাত্র, থ্যাঙ্কস প্রশান্ত। ও অ্যাকচুয়ালি নিজেও এসেছিলো আমার অফিসে, আমি যেখানে চাকরি করি সেখানে এসেছিলো। ও থাকে গুজরাটে, আর কলকাতায় আরামবাগের আশপাশে ঠাকুরের জন্মস্থানের ওখান থেকে ওর বাড়ি। বৃহস্পতি মানে সোমবার দিন, গত সপ্তাহে সোমবার আসার কথা ছিল, 27 তারিখ আমার অ্যানিভার্সারি ডেট ছিল। তো এনিওয়ে ও গুজরাট থেকে কিন্তু আমার কাছে পড়াশোনা করেছে। যেহেতু এখানে এখন ইলেকশনের সময় আসতে হয়েছে, আমাকে বলেছিল যে আমি দাদা যাব। থ্যাঙ্কস তোমাকে। আপনাদের এইটুকু ছোটো ছোটো, আপনারা এত মানে তোমরা আমার স্টুডেন্ট বা যারা যারা ছোটো ছোটো কিছু উপহার দেন, মনে করে দেন, এইটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি ছোটোখাটো একটা চিন্তাভাবনা করে আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করি, সেটা যদি আপনাদের কাজে লাগে আমার সবসময় তাতে অনেক মানে স্যাটিসফ্যাকশানের জায়গাটা অনেক বড় হয় বা স্যাটিসফাইড হই। তো প্রশান্তকে আরও একবার ধন্যবাদ। জয়রামবাটি কামারপুকুর ওখান থেকে ও এসছে, সেই দিন অতটা জার্নি করে সকাল সকাল অফিসে এসছে, আর মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে। থ্যাংক ইউ, মানে ওয়ান সেকেন্ড। ভালো থাকো, ভালো সব কিছু করার চেষ্টা করো। সবশেষে যদি আমার এই কাজকর্ম ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে ইন্সপায়ার করতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার, আমি এত দূর এসেছি, খুব কাছাকাছি এসে গেছি 15,000-এর। আমি খুব স্লো চলছি, বাট আমি খুশি, কারণ আমারটা সম্পূর্ণ অর্গানিক হয়েতেই এগোচ্ছে। আমি খুলে ওপেন রেখে দিয়েছি, আপনাদের কমেন্ট সেকশানও ওপেন থাকে। আমার গঠনমূলক আলোচনা মাথা পেতে সবসময় নেব। আজকে শেষ করলাম, দেখা হচ্ছে বা ফিরে আসবো নেক্সট উইকে।